৩৩ নাম্বার পাত্রীকে দেখতে গিয়ে মেজাজটা চরম পর্যায়ের খারাপ হয়ে যায় তাসপেয়ারা বেগমের। তিনি পাত্রী দেখতে এসছেন আর তারা ওনার যোগ্য আপ্যায়নও করল না। মেয়ের বাবা কিছুক্ষণ পরপর দাঁত বের করে হাসছে। চরম বিরক্ত হচ্ছেন তিনি। তার সামনে এক প্লেট চানাচুর আর বিস্কুট, সাথে দুটো কলা আর একটা আপেল। আশ্চর্যের বিষয় হলো কলাকেও তারা কেটে অর্ধেক করে দিয়েছে। এটা কেমন নিয়ম? তাসপেয়ারা বেগম বারবার রিশাদের দিকে দাঁত কটমট করে তাকাচ্ছে, কিন্তু রিশাদ এই ব্যাপারে কোনো ভুরুক্ষেপ করছে না। সে শ্বাস সন্দেহ চানাচুর মুখে দিচ্ছে আর ছাগলের মতন চিবুচ্ছে। তাসপেয়ারা এবার বিরক্তি নিয়ে বলে ফেললেন, দেখুন, আমাদের তাড়া আছে, আপনারা তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুকতারা ঋতুকে নিয়ে আসো, ওনাদের তাড়া আছে। কপাল পর্যন্ত আঁচল ঢেকে রেখে ঋতুকে ভিতরে আনলো তার ফুপু। ঋতু এসেই বড় করে সালাম জানালো, শুধু মুখে নয়, পায়ের মধ্যে হাত দিয়ে। তাসপেয়ারা বেগম মনে প্রাণে বিশ্বাস করেন অতি ভক্তি চোরের লক্ষণ। ঋতু টেবিলের উপর শরবতের গ্লাস রেখে তাসপেয়ারার সাথেই বসে পড়েছে। ঋতুর বাবা আবারও দাঁত বের করে বলল, নিন বেয়ান, শরবত খান। কিন্তু তিনি কোথাও পাত্রী দেখতে গেলে শরবত খান না। তার ধারণা শরবতে এমন কিছু মিশিয়ে দেবে যে পরে পাগল হয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে এখানেই বিয়ে করাতে হবে। কারণ তার বিয়েরও সময় সে সেম কাজই করেছিল। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। তিনি এর প্রত্যুত্তরে কিছু বললেন না। ঋতুর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। এই মেয়ে, এত বড় ঘোমটা দিয়ে বসে আছো কেন? সরি আন্টি, আমি এই মেয়ে নই, আমি ঋতু। আদিবা জাহান ঋতু। আচ্ছা, ওই হবেই একটা। এখন ঘোমটা সরাও। তাসপেয়ারা ঋতুর মুখের দিকে এক পলক তাকিয়ে চোখ নেমিয়ে ফেললেন। এবারেও মেয়েটা তার মনের মতন হয়নি। তার তো দাঁত উঁচু নিচুওয়ালা মেয়েদের ভালো লাগে। গালের মধ্যে টোল না পড়লে কি হাসার কোনো মানে আছে? ঋতুর ফুপু পান নিয়ে আসলেন। ঋতু বলল, আন্টি, পান খেয়ে মান দিন। তিনি ভুরু কুঁচকে ঋতুর দিকে তাকায়। মান দিব মানে? ওমা, আপনি জানেন না, মেয়ে দেখতে গেলে যে তাকে সম্মান করে কিছু দিতে হয়। তাসপেয়ারা বেগম চোখ গরম করে রিশাদের দিকে তাকায়। রিশা তার কানের কাছে এসে পান মুখে দেওয়ার ভঙ্গিতে বলে, এতদিন তো কাউকে এক পয়সাও দেওনি, এবার বের করো। তাসপেয়ারা মনে মনে বলে, কেন যে এই বেয়াদব মেয়েকে দেখতে আসলাম, এখন আমার 2000 টাকার গচ্ছা যাবে। খুবই কষ্টের সহিত টাকাটা বের করে দিল। তিনি আর এক সেকেন্ডও এখানে থাকবেন না। কাউকে কিছু না বলেই ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। তিনি বের হওয়ার সাথে সাথেই রিশাদ ঋতুর দিকে তাকিয়ে বলে, কাল টাকাটা নিয়ে কফি শপে চলে এসো, আমি ওখানেই ওয়েট করব। বই গেছে তোমার কাছে টাকা নিয়ে। টাকা থাকলে কি আজ মাকে নিয়ে আসতাম তোমাকে বড় ভাইয়ের বউ করার জন্য? ঋতু খিলখিল করে উঠল। আচ্ছা, আসবো, এখন যাও। মৃদু হেসে বেরিয়ে যায় রিশাদ। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছে পিয়াস। শরীর ভীষণ ক্লান্ত। 10 দিনের জন্য অফিসিয়াল কাজে দেশের বাইরে যায় সে। বাড়ি ফেরার পথেই তার গাড়িটাকে নষ্ট হতে হলো। বাসে ওঠার অভ্যেস নেই তার বললেই চলে, কিন্তু এমন জায়গায় এসেও বিপদে পড়েছে। সেখানে কোনো মাইক্রো তো দূরে থাক, একটা টেম্পুও নেই। বাড়িতে ফোন দেওয়ারও জোগায় নেই। কথাগুলো ভাবলেই তার মনের মধ্যে বিরক্তি এসে যায়। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। রাত কেবল 8টা কি 9টা তখন। ভাড়া দেওয়ার জন্য চোখ খুলতেই তার চোখ ছানা বড়া। শার্ট পরা একটা মেয়ে কি সুন্দর করে তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আর সে বুঝতেও পারেনি দুধের মধ্যে আলতা মেশালে যেই রং হয়, ঠিক সেই রকম গায়ের রং। কোকড়ানো চুলগুলো ঝুঁটি করা। কিন্তু মেয়েটা এভাবে শুয়ে আছে কেন? সে কি অসুস্থ? নানান কথা ভাবতে ভাবতেই মেয়েটাকে ডাক দেয় পিয়াস, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অগত্যা উভয়ের ভাড়াই তাকে দিতে হয়। বাসের জানালা খোলা দমকা হাওয়ায় মেয়েটা নড়ে চড়ে ওঠে। হয়তো তার শীত লাগছে এই জন্যই। পিয়াস জানালাটা আটকে দেয়। আর যা হোক, মেয়েটার ঘুম ভাঙতে দেওয়া যাবে না। এভাবেই ভালো লাগছে। বাস থেকে নেমে রিকশায় ওঠার সময় পিয়াস খেয়াল করলো তার মানিব্যাগটা নেই। মানিব্যাগের ভিতর একটা আংটি ছিল, সেটাও নেই। পিয়াসের ভিতর এক অসম্ভব বিরক্তি চলে আসে। তার মানে ওই কোঁকড়ানো চুলওয়ালা মেয়েটারই কাজ এটা? শয়তান মাইয়া, এত বড় সাহস পিয়াসের মানিব্যাগ চুরি করা, তাই না? পৃথিবী গোল। পিয়াসের সাথে আবারও দেখা হবে তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটা রিকশায় করে বাড়ির সামনে আসে সে। দারোয়ানের থেকে টাকা নিয়ে ভাড়া দিতে হয়। ভোর 4টের সময় তাসপিয়ারা রিশাদ আর পিয়াসকে ঘুম থেকে তুলে দেয়। তাসপিয়ারা সোফায় বসে। ফারুক সাহেব তার পাশে গিয়ে বসলো। চা খাবে? হলে ভালোই লাগতো। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। তুমি বসো, আমি বানিয়ে আনছি।
রান্নাঘরে গিয়ে ফারুক সাহেবের মেজাজ বিগড়ে যায়। কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না, আর কোনোদিন চাও বানায়নি। কেন যে বেকুবের মতন আসতে গেল চা বানাতে। সে আবার গিয়ে তাস পেয়ারার সাথে বসলো। কি গো, চা কই? তুমি বানিয়ে আনো, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। জানতাম, তাই না করছি যেতে। মোট 3 কাপ চা বানিয়ে ফারুক সাহেব আর তার 2 ছেলেকে দিয়ে আসলেন। ফারুক সাহেব চায়ের সাথে 2টো টোস্ট বিস্কুট খান এবং চা খাওয়ার শেষে সুপারি খান, এটা তার নিয়ম। কিন্তু তাস পেয়ারা চা খায় না বললেই চলে। পিয়াস খাল কখন আসলো? রাত 10টায়। তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই আর ডাকেনি। ডাকা উচিত ছিল না? তুমি কি রাগ করছো? না, ভাবছি ছেলেদের সব দায়িত্ব দিয়ে আমি এবার অবসর নেব। দীর্ঘ 39 বছর পরিশ্রম করে আমি এবার ক্লান্ত। তাসপিয়ারা, তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ, শুনছি। তুমি কি রিশাদকে দায়িত্ব দিতে চাইছো নাকি পিয়াসকে? দুজনকেই দিতে চাইছি। তাসপিয়ারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে চলে গেলেন। তার মানে ফারুক সাহেব কিছুই বুঝলেন না। সাদা রঙের পাঞ্জাবি পরে পিয়াস যখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তাসপিয়ারা তখন অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছিল। কত মায়া এই মুখে। তিনি সাথে সাথে চোখ নামিয়ে ফেললেন। মায়ের নজর সন্তানের ওপর বেশি লাগে। তার ছেলেটার বয়স 26 পেরিয়ে, কিন্তু দেখলে মনে হয় মাত্র 17-18 বছর বয়সী কিশোর। মা, আমি একটু বেরোচ্ছি। এত সকলে কোথায় যাবি? কিছু খেয়ে যা। না, এখন খেতে ইচ্ছে করছে না। খুব জরুরি কি যাওয়া? খুব একটা না, কিন্তু যেতে হবে। শুভ্রা আপু দেখা করতে বলেছে, তাই যাচ্ছি। কেন এত সকালে, কি দরকার তোকে? আগে নাস্তা কর, পরে যাবি। মা, তুমি কি চাইছো না যে আমি এখন তার সাথে দেখা করি? না, তা কেন চাইবো না, তুই অবশ্যই যাবি। আমি বলছিলাম কিছু খেয়ে যাওয়ার জন্য। পিয়াস তাসপিয়ারাকে পাশ কাটিয়ে রান্নাঘরে যায়। এক মুঠো কিশমিশ নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, মা, এই যে মুখে দিচ্ছি, এবার তুমি খুশি তো? আর কিছু কি খাবি না? পিয়াস মুচকি আসে। মা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, চিন্তা করো না। শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটছে শুভ্রা, আর তার পাশে পিয়াস। পিয়াসের খেয়াল শুধুই শুভ্রার পায়ের দিকে। ফর্সা পায়ের মধ্যে একজোড়া নুপুর থাকলে বেশ ভালো লাগতো। এর পরের বার শুভ্রা আপুর সাথে দেখা করতে হলে তাকে একজোড়া নুপুর অবশ্যই গিফট করব। পিয়াস, তুমি কি খুব বিরক্ত হয়েছো? কেন শুভ্রা আপু? এই যে এত সকালে ডেকে আনলাম, তোমার ঘুমের সমস্যা হলো? মোটেই তা নয় আপু, তোমার তো দরকার থাকতেই পারে। পিয়াস আর শুভ্রা কথা বলতে বলতে একটা চায়ের দোকানে চলে গেল। কাঠের বেঞ্চিতে বসে শুভ্রা পিয়াসের দিকে তাকায়, দৃষ্টি আবারও অন্যদিকে ফিরিয়ে বলে, আজ আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কি শুনবে? কেন নয় শুভ্রা আপু, আমি অবশ্যই শুনবো। 2 কাপ চা, 1 প্যাকেট পাউরুটি আর 2টো কলা নিল শুভ্রা। পিয়াস, খাওয়া শুরু করো। পিয়াস চায়ে পাউরুটি চুবিয়ে ধরে রেখেছে। তার কৌতূহল শুভ্রা কি বলতে চায় তা শোনার। পিয়াস, জি আপু, আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ভেবে বলছো তো? এতে আবার ভেবে বলার কি আছে? তোমাকে তো আমার ভালোই লাগে। হ্যাঁ, তা লাগে, কিন্তু আপু হিসাবে, তাই না? পিয়াস চুপ করে আছে দেখে শুভ্রা আবার বলল, পিয়াস, এরপরে আমি তোমাকে যে কথাটা বলবো তাতে হয়তো আমাকে আর ভালো নাও লাগতে পারে। পিয়াস শুভ্রার দিকে তাকায়, আর শুভ্রা তাকায় পিয়াসের চোখের দিকে। ছেলেদের এত সুন্দর হতে নেই যে কারো নজর লেগে যেতে পারে। পিয়াস, তোমার বয়স যেন এখন কত চলছে? 26 বছর 7 মাস। আর আমার 29। আচ্ছা, কেন বলছি বলো তো? পিয়াস শুভ্রা চায়ের দিকে তাকিয়ে বলল, চা ঠান্ডা হয়ে গেছে বোধহয়। শুভ্রা কিছু বলল না, শুধু মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, যার শব্দ কেউ শুনতে পায়নি। চারিদিকের কুয়াশা কেটে যাচ্ছে। মেঘের আড়াল থেকে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। মানুষের আনাগোনাও শুরু হয়ে গেছে। পিয়াস উঠে দাঁড়ালো, সাথে শুভ্রাও। কালো চাদরটা গা থেকে সরিয়ে ভাঁজ করে নিল শুভ্রা। পিয়াস তার দিকে তাকিয়ে বলল, শুভ্রা আপু, কালো চাদরে তোমাকে খুব সুন্দর লাগে। পিয়াস, আমার কথা শেষ হয়নি এখনো। তুমি জানো যে আমার আগে একবার বিয়ে হয়েছে? অনেকেই তা জানে, কিন্তু সেটা সত্যি নয়। আমি ব্রেন টিউমারে আক্রান্ত। তারই চিকিৎসা নিতে প্যারিসে গিয়েছিলাম। ছোট খালামণির বাসায় ছিলাম 4.5 মাস। পরে চলে এসেছি। কিন্তু আম্মুর একটা বোকামির কারণে সবাই ভাবে যে আমার বিয়ে হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে শুভ্রার গলা ধরে আসে। এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। শুভ্রা ওপরে তাকাতেই দেখে পিয়াস কাঁদছে, একদম বাচ্চাদের মতন করে কাঁদছে। এই পিয়াস, হুম, আমি জানতাম তুমি খুব সেনসিটিভ, বাট এতটা তা জানতাম না। কাঁদছো কেন? তা জানি না। পিয়াস, আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে নেই। একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ। যেদিন প্রথম তোমাকে দেখি তখন তোমার বয়স কেবল 19।
আর আমার 22। ছোট ফুপুর বিয়েতে তোমরা বরযাত্রী এসেছিলে, কিন্তু কোনো এক কারণে থেকে যেতে হয়, মনে আছে? হ্যাঁ আছে। শুভ্রা মুচকি হেসে বলে, তোমার হই হুল্লোড় ভালো লাগে না? আমারও তাই। সেদিন সারা রাত তুমি আর আমি ছাদে বসে কথা বলেছি। আমি বড় ছিলাম বলে তুমি আমাকে আপু বলে ডাকতে, কিন্তু পিয়াস, তুমি কি এখনো আমাকে নাম ধরে ডাকতে পারো না? আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝলে। আমার সময় লাগবে পিয়াস। জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই, তোমার বুকে শেষ নিঃশ্বাস ফেলতে চাই। তুমি কি আমাকে সেই অধিকারটা দেবে? শুভ্রা কথা থামিয়ে দিয়ে শুভ্রা বলে, আমি জানি আমি তোমার বড়, কিন্তু তবুও এই মনকে বোঝাতে পারিনি। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু আমি ব্যর্থ। প্লিজ কয়েকটা মাস যদি বলো যে আমি জোর করছি, তবে তাই। আমি জানি তুমি অন্যদের থেকে আলাদা জগতের, কোনো প্যাঁচ বোঝো না। আমি আপু এই বিষয়ে কাল কথা বলবো। রান্নাঘরে ঢুকে কাজ করার সময় তাসপিয়ারার নাজেহাল অবস্থা। এই সময় এসে ছেলের বউদের শূন্যতা অনুভব করে। আজও তাই। তার এখন মনে হচ্ছে পিয়াসকে বিয়ে দেওয়া উচিত, তার মতোই সুন্দর দেখতে এমন মেয়ের সাথে। কিন্তু 33টা পাত্রীকে দেখার পরেও তার পিয়াসের জন্য কাউকেই যোগ্য বলে মনে হয়নি। ঋষাদ রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি গ্যাস অফ করে দেয়। মা, তোমার মন কোথায় থাকে বলো তো? আমি ড্রয়িং রুম থেকে তরকারি পুড়ে যাওয়ার গন্ধ পেলাম, আর তুমি সামনে থেকে পেলে না। সত্যি বাবা, একদম খেয়াল করিনি। কি এত ভাবো সারাদিন? বারান্দায় বেতের চেয়ারটা বসে আনমনে কাঁদছিল পিয়াস। সামনে স্টোরি বুক, তাও প্রেম কাহিনী, অনেকটা শুভ্রাপুর জীবনের মতন। বইটা রেখে পিয়াস গ্রিলের সাথে মাথা টেকিয়ে বসে থাকে। তার এখন কি করা উচিত? তুমি বলতে চাইছো সময় সব কিছু বলে দেয়, কিন্তু ঋষাদ, তুমি এটা বোঝো না, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। পিয়াস ভাইয়া কবে বিয়ে করবে না করবে সে ব্যাপারে আমরা সন্দিহান। আজ 4 বছর থেকে ওয়েট করছি, কিন্তু ফলাফল জিরো। আমি ক্লান্ত ঋষাদ। ঋষাদ কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি কি তার কিছু বলার আছে? ঋষাদ, চুপ করে আছো কেন? এই, চুপ করে থাকার সময় নয় এটা। সেম এজের আমরা দুজন, একই ক্লাসে পড়তাম। দেখো, এখন তোমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমারটা পার হয়ে যাচ্ছে। বাঙালির একটা প্রবাদ আছে জানো তো, মেয়েরা 20-র পরেই বুড়ি, আর সেখানে আমি 23 পার করে ফেলেছি। আর কিছুই কি করার নেই? ইচ্ছে করলে করতে পারি, কিন্তু এতে তোমার আমার দুজনের ফ্যামিলিরই ইমেজটা নষ্ট হবে। যুক্তিতে সবসময় হারিয়ে দাও। এজন্যই বলি আমার সাথে তর্কে যেও না। কোল্ড কফিটাকে আরও কোল্ড বানিয়ে ফেলে। খেতে ইচ্ছে করছে না। করবে কিভাবে? মাকে কি খাবারটাই না দিলে? এখনো ভুলিনি। ঋতু চোখ গরম করে বলল, ঋষাদ, কিছু বলবে? দেখ, ভাল লাগে না। কলাকটাকেও 2 ভাগ করে দিই, তাহলে ভালো লাগবে। ঋষাদ, তুমি এমন কেন? তুমি জানো ওটা ইচ্ছে করেই করেছি, তবুও খেপাচ্ছ। জামাই হিসেবে একটু সম্মান করো কেমন? ঋতু ঋষাদের হাত জড়িয়ে ধরে বলে, কার কথা? আর এই পাগলিটার কথা। ঋষাদ চাঁদের বুকে শুধুই ঋতুকে দেখছে। পিয়াসের রুমে জানালাগুলো আটকে দেয় তাসপেয়ারা। রুমের লাইট জ্বালাতে নিলে পিয়াস না করে দেয়। তার কাছে এই মুহূর্তটাই বেশ ভালো লাগে। সন্ধ্যা বড় রহস্যময়, না দিন না রাত। দিন থেকেই রাতে উত্তীর্ণ হওয়ার ক্রান্তিকালী নাম হলো সন্ধ্যা। তাসপেয়ারা ছেলের পাশে বসে মাথায় হাত বুলি দিয়ে জিজ্ঞেস করে, শরীর কি খুব খারাপ লাগছে বাবা? এই অসময়ে শুয়ে থাকলে আয়ু কমে যায়। পিয়াস উঠে বসে। শরীর খারাপ না মা, এমনি ভালো লাগছে না। সন্ধ্যার অবকাশে আমি একা, আমি স্বতন্ত্র, আমি স্বয়ংপূর্ণ। এই উপস্থিতি কখনো নিঃসঙ্গতার বেদনা ছাড়ায়, কখনো আত্মমর্যাদা আনে, কখনো নিজেকে যেন ফিরে পাই নিজেরই মধ্যে। তাসপিয়ারা ছেলের মুখের দিকে তাকিয়ে থেকেও অন্ধকারেও ঝাপসা বোঝা যায়। আজ পিয়াসের আচরণ কিছুটা গোলমেলে লাগছে। পিয়াস এত কথা বলে না, তার কথার প্রধান বিষয় হলো তার হাসি, কিন্তু আজ যেন তা নেই। পিয়াসের কথা আজ বড্ড মলিন লাগছে। তাসপিয়ারার খুব ইচ্ছে করছে শুভ্রার ব্যাপারটা জানতে, কিন্তু কিভাবে বলবে আর পিয়াসী বা সেটা কিভাবে নেবে সেটাই তাকে ভাবাচ্ছে। সে যেই না জিজ্ঞেস করতে যাবে শুভ্রা কেন ডেকেছে, তার আগে পিয়াস বলে, মা, 1 কাপ আদা দেওয়া চা দিতে পারো? মাথাটা খুব ধরেছে। হ্যাঁ দিচ্ছি, তুই উঠে হাত মুখ ধুয়ে নে। প্রচণ্ড পরিমাণে ঘামছে ফারুক সাহেব। সারাদিনের ক্লান্তিটা রাতে এসে ধরা দেয়, কিন্তু আজ খুব ভয়ঙ্কর আকারের। ঘাড় ব্যথা করছে, সাথে আবার বমি বমি ভাব। ফারুক সাহেব খুব কষ্টে বমিটাকে আটকে রেখেছে। তার ধারণা বমি করতে নিলেই এখন নাক মুখ দিয়ে রক্ত বের হবে। তাসপিয়ারা রুমে ঢুকি 1 মগ কফি টেবিলে রাখে। ফারুক সাহেবের দিকে ফিরে বলে,
আজ টিভিতে দেখলাম যারা কফি খায় তাদের নিদ্রা ভালো হয়, তুমি তো রাতে ঘুমাতে পারো না, তাই নিয়ে আসলাম, খেয়ে নাও। তাসু স্বামীর দিকে ফিরে তাকায় তাসপিয়ারা, কারণ এই নামে ফারুক সাহেব বেশ কিছুদিন ধরে ডাকে না। যখনই সে অসুস্থ বোধ করে বা কোনো কারণে শূন্যতা ফিল করে ঠিক তখনই ডাকে, তাসু এখানে বসো। তাসপিয়ারা স্বামীর পায়ের কাছে বসে। কি হলো, তোমার জ্বর টর এলো নাকি? এত ঘামছো কেন? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি, শুধু প্রেশারটা মনে হচ্ছে বেড়েছে। সে কি, তেঁতুলগুলো আনবো? না, ফ্যানটা চালাও তো, তাহলেই হবে। তাসপিয়ারা ফ্যান চালিয়ে আবার স্বামীর পায়ের কাছে বসলো, কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসছে কিনা। তাসপিয়ারা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। প্রথম কথা হলো, কাল যখন আমি বলেছিলাম ছেলেদের ব্যবসার দায়িত্ব দিয়ে আমি অবসর নেব, তখন উঠে চলে গেলে কেন? তুমি কাকে দায়িত্ব দিতে চাইছো? দুজনকেই। ভুল করছো। পিয়াস এসব দায়িত্ব পালন করবে বলে তোমার মনে হয়? তোমার কি মনে হয় না তুমি পিয়াসকে নিজের আঁচলের তলে রেখেছো, রেখে রেখে আরো বাচ্চা করে ফেলছো? তুমি তাকে জগৎ সম্পর্কে কিছুই জানতে দাওনি কখনো, টিভিতে কার্টুন পর্যন্ত দেখতে দাওনি। যখন মাঠে সবাই খেলতো তখন তুমি তাকে এক গাদা বই নিয়ে বসিয়ে রাখতে। তাসপিয়ারা চোখ ছলছল করছে, তবুও সে কিছু বলল না। তার কি দোষ? নিজের ছেলেকে কেউ খারাপ হতে দিতে চায় না। কি হলো, চুপ করে আছো কেন? তো কি করব, কথা বলার মুখ রেখেছো? এমন তো না যে পিয়াস খুব খারাপ ছেলে, তাকে আমি নিজের হাতে গড়ে তুলেছি, সে সবার চেয়ে আলাদা। রিশাদও তোমার ছেলে, কই তাকে নিয়ে তো কখনো এভাবে ভাবেনি। আর সে খুব খারাপ হয়েছে? টিভি সিনেমা সবই সে দেখেছে, বন্ধুদের সাথে পাল্লা দিয়ে খেলাধুলাও করেছে, নানান জায়গায় ঘুরতেও গেছে। কই, সে তো খারাপ হয়নি। কত হাসি খুশি সে, কত আনন্দ তার মনে। আর পিয়াস, তার জীবনের অংশ বানিয়ে ফেলেছ বই দিয়ে। ছেলেটার দিকে তাকালে আমার চোখ বুজে যায়। ভুলে যেও না। বাবা, আসবো? ফারুক সাহেব শোয়া থেকে উঠে বসলো। পিয়াসকে নিজের কাছে ডেকে ফারুক সাহেব বললেন। পিয়াস তার পাশে বসে বলে, বাবা, কানাডায় আমাদের যে অফিসটা আসে সেটা খুব ভালো চলছে না বোধহয়। সম্প্রতি সেখান থেকে অনেকজন চাকরি ছেড়ে চলে গিয়েছেন, ম্যানেজারের আচরণও নাকি খুব একটা ভালো না। ফারুক সাহেব চিন্তিত গলায় বলল, জানতাম এমন কিছুই হবে। পিয়াস এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথা বলছিল। বাবার মুখের দিকে তাকিয়ে সে কখনো কথা বলতে পারে না। বাবা, তোমার নাকি খুব শরীর খারাপ ছিল, তবে এখন মোটামুটি ভালো লাগছে। ও পিয়াস। জি। বাবা, তোমার জন্য যে পাত্রী দেখা হচ্ছে তা কি তুমি জানো? জি। তুমি কি রাজি আছো? কেন থাকবো না, তোমাদের পছন্দ ওর কেউ নিশ্চয়ই নেই। কেন থাকবে না বাবা, প্রত্যেক মানুষেরই পছন্দ আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি মায়ের ইচ্ছাটাকেই প্রাধান্য দেব। তাসপিয়ারা বেগমের চোখ চকচক করে ওঠে। কে বলছে তার ছেলের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই? এই তো, তার ছেলে একজন সুপুরুষের কথা বলছে। পিয়াস তাকে খুব ভালোবাসে, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। খুব ভোরে পিয়াস খালি পায়ে হেঁটে চলেছে। কাল শুভ্রাকে দেখেছিল এভাবে হাঁটতে। পিয়াস ভেবেছিল এভাবে হাঁটতে হয়তো খুব আরাম পাওয়া যায়, তাই সেও হাঁটছে। কিন্তু কিছুদিন যাওয়ার পর মনে হলো এর থেকে বোকামির কাজ হয়তো আর কিছু হয় না। শুভ্রা হেঁটেছিল ঘাসের ওপর, আর পিয়াস হাঁটছে পিচ ঢালা রাস্তায়। ছোট ছোট পাথরগুলো পায়ে খুব ব্যথা দিচ্ছে। তার গন্তব্য ছিল শুভ্রাদের বাড়ি, কিন্তু হয়তো আর যাওয়া হবে না। মোড়ের মুদি দোকানটায় পিয়াস গিয়ে বসলো। ভদ্রলোকের বউ কিছুদিন আগে মারা গেছেন, এখন নাকি সে আবার বিয়ে করবে। কথাগুলো ভেবে মনে মনেই হাসে। কিছু লাগবে? হ্যাঁ কাকু, দুটো হাঁসের ডিম দাও তো। ডিম নিয়ে পিয়াস যখন বের হলো তখন সে নিজেই বেকুব হয়ে গেল। সে ডিম কিনলো কেন? ডিমের কোনো প্রয়োজনই দেখছে না। সে অধিক গরমে আর খালি পায়ে থাকার কারণে মাথা খারাপ হয়ে গেছে। ডিমগুলো নিয়ে সে যখন ঘরে ঢুকবে তার আগেই কেউ হয়তো তার মাকে বলবে, পিয়াসের মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, সে দেখলাম ডিম নিয়ে আসছে। তখন তার মা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলবে। হলোও তাই। বাড়ির সবাই এখন পিয়াসের রুমে, তার মা কাঁদছে। আশ্চর্য, পিয়াসের এখন সত্যিই খারাপ লাগছে। এরই মধ্যে দুইবার বমিও করে বিছানার চাদর নষ্ট করে ফেলেছে। ফারুক সাহেবকে কল করা হচ্ছে, সে আসছে। রিশাদ গেছে ডক্টর আনতে। ডক্টর পিয়াসকে দেখে বলল, তেমন কিছু হয়নি, প্রেশার বেড়েছে আর সে অত্যধিক রাত জাগে, যেটা তার জন্য ক্ষতিকর। নিম্নে 7-8 ঘন্টা না ঘুমালে শরীর আরও খারাপ করবে। পিয়াসকে ঘুমের ওষুধ দিয়ে ডক্টর চলে গেলেন। পিয়াস পরম আরামে ঘুমাচ্ছে। তাসপিয়ারা বেগম ছেলের শিউরে বসে রইলেন। তার ছেলে ঘুমিয়ে আছে, যেন সে ঘুমাতে পেরে খুব খুশি। মুখে মুচকি হাসি, নাকি তার মুখের গড়নটাই এমন? সে কেন মেয়ে হলো না? রিশাদ সোফায় বসে ফেসবুক চালাচ্ছিল, তার পাশে তাসপিয়ারা বেগম বসা।
ফারুক সাহেব এখনো অফিসে, তার পিয়াস ঘুমাচ্ছে। কলিং বেল বেজে ওঠার সাথে সাথে তাসপিয়ারা দরজা খুলে দেয়। দরজা খুলে হাঁ করে তাকিয়ে আছে একটা 17-18 বছর বয়সী মেয়ে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা খুব সুন্দর করে তাসপিয়ারাকে সালাম দিল, তার সাথে কিছু হাসলো। এতেই তাসপিয়ারা ফিদা। মেয়েটার গালে টোল পড়েছে, তার দাঁত উঁচু নিচু, উজ্জ্বল ফর্সা গায়ের রং, কোকড়ানো চুলগুলোতে ঝুঁটি করা, পরনে হোয়াইট শার্ট অ্যান্ড প্যান্ট, পায়ে একজোড়া ক্যাডেস। কি হলো মা, দরজা খুলে দাঁড়িয়ে আছো কেন? কে এসছে? তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতদিন পর তার মনের মতন মেয়ে খুঁজে পেয়েছে। তার কি এখন মেয়েটাকে জড়িয়ে ধরে বলা উচিত যে মা, আমি এতদিন তোমাকেই খুঁজছিলাম? আচ্ছা, মেয়েটা কি তখন ভাববে? রিশাদ বিরক্ত মুখে উঠে আসে। মা, উনি আমাদের খাবার অর্ডার নিয়ে এসেছেন, আমাকে একটু পানি খাওয়াতে পারেন? তাসপিয়ারা হুড়হুড় করে বলেন, কেন নয়, ভিতরে এসো, তুমি যা খেতে চাই তাই খাওয়াবো। রিশাদ অবাক হয়ে তার মাকে দেখছে। সাধারণত তিনি বাহিরের কাউকে ঘরে অ্যালাউ করে না, আর বাহিরের খাবারও কেনা হয় না কখনো। তাসপিয়ারা এসব জিনিস খুবই অছন্দ। তাহলে আজ হঠাৎ কি হলো? তাসপিয়ারা মেয়েটিকে নিয়ে ভিতরে চলে যায়। ঝুমুর খুঁটিয়ে খুঁটিয়ে তাদের বাড়িটা দেখছে। এই যে, এখানে বসো। কেমন আছো তুমি? আরে, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমার নাম ঝুমুর। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি যেমন মিষ্টি তেমন তোমার নামটাও খুব মিষ্টি। তাসপিয়ারার অতি আহ্লাদি কথায় ঝুমুর খুব খুশি হচ্ছে তা একেবারেই কিন্তু মনে হচ্ছে না। সে প্রতিটা কথার শুধু উত্তর হ্যাঁ হুঁতেই সীমাবদ্ধ রাখছে। তাসপিয়ারা রিশাদের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, ঝুমুরের জন্য কিছু নাস্তার ব্যবস্থা কর। রিশাদের হাঁ করা মুখটা আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে, কারণ তার মা কখনো মেহমানদের নাস্তা দেন না। বরং মেহমান আসলেন তিনি অত্যন্ত বিরক্ত মুখে তাদের সাথে খোশ গল্প করে সময় পার করে দেয়। তাহলে আজ কি হলো? কি রে রিশাদ, ইদানিং তুই আমার কোনো কথাই শুনছিস না। আজ তোর বাবা আসুক, সব বলবো। রিশাদ যাচ্ছি বলে এক মুহূর্ত অপেক্ষা করে না। পিয়াস সিঁড়ি বেয়ে নামছে চিল্লাতে চিল্লাতে। তাসপিয়ারা বেগম ছেলের চিল্লা চিল্লির শব্দে তার সামনে গিয়ে দাঁড়ায়। মা, তুমি প্রতিদিন আমার বইগুলো কই রাখো বলো তো? বেছে বেছে আমার প্রয়োজনীয় বইটাই তোমাকে সরাতে হয়। আরে, এত রাগ করছিস কেন? স্বাভাবিকভাবে বললেই তো হয়। সেভাবে হয় না বলেই তো রাগ করছি। আজ রুটিনে যেই বইটা পড়ার জন্য রেখেছি সেটাই তুমি সরিয়েছ। মা, আমার রুমের বই বের করার কি দরকার আমি সেটাই বুঝি না। পুরো রুম বইয়ে ভর্তি। তো রুমে গেলি কেমন জানি নিজের কাছে বই বিতানের দোকান বলে গেছি মনে হয়, তাই সেটা স্টোর রুমে এনে কিছু রেখেছি। ততক্ষণে রিসার্চ ট্রে ভর্তি নাস্তা নিয়ে এসছে। পিয়াস অবাক হয়ে তার দিকে তাকায়। এখন নাস্তা কার জন্য নিচ্ছে সেটাই বুঝে ওঠার চেষ্টা করছে। তাসপিয়ারা পিয়াসের দিকে তাকিয়ে বলে, আজ মেহমান এসেছে আমাদের বাড়িতে। ও, তুই পরিচিত হবি না তার সাথে? কেন নয়, অবশ্যই হব। ঝুমুর পিয়াসকে দেখে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। তার কলিজার পানি শুকিয়ে গেছে। সকালে যেন কয় গ্লাস পানি খেয়েছিল সেটাও ভুলে গেছে। পিয়াস খুব স্বাভাবিকভাবেই ঝুমুরকে সালাম দেয়। ঝুমুর সালাম নিতে গিয়েই 3 বার আটকেছে। আরে, দাঁড়ালেন কেন? বসেন। ঝুমুর বসলো, সাথে পিয়াসও। আপনার নাম? ঝুমুর। আমি পিয়াস। ভালো। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো ছিলাম, কিন্তু এখন একটু খারাপ লাগছে। কেন? পিয়াস কিছু না বলে মুচকি হাসে। এতেই ঝুমুরের আত্মাটা যেন ঝুলে গেছে। একটু পরই হয়তো টুপ করে বেরিয়ে যাবে। কি হলো, খাচ্ছেন না যে? তাসপিয়ারা ঝুমুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে, ওকে দেখে লজ্জা পাওয়ার কিছু নেই। ও আমার বড় ছেলে পিয়াস, আর এই হলো রিশাদ, সোনার টুকরো ছেলে দুটো। খুব ভালো। আন্টি, আমি আজ আসি, পরে আবার আসবো। সে কি, কিছু খেয়ে যাবে না? তা কি করে হয়? আর পিয়াসের বাবাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পিয়াস স্থির দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য চোখের পলকও ফেলছে না। তাসপিয়ারা রিশাদ দুজনেই এটা খেয়াল করলো। ঝুমুর নিজের হাত লোকাতে ব্যস্ত। তাকে বারবার বলা সত্ত্বেও সে কোনো নাস্তাই মুখে দিচ্ছে না। কেন যে ডান হাতে আংটিটা পরতে গেল, উফ, সে এখন এখান থেকে পালিয়ে গেলে বাঁচে। কিন্তু তাসপিয়ারা নাচর বান্দা, সে কিছুতেই না খেয়ে বিদায় দেবে না। নানান কৌশলে তিনি ঝুমুরদের বাড়ির ঠিকানা নিয়ে নিলেন। মনের মতন মেয়ে পেলে তাকে হাতছাড়া করতে নেই। পিয়াসের পাশে কেবল ঝুমুরকেই মানায়। পিয়াস ঝুমুরের সাথে অনেক বিষয়ে কথা বলে আর মিটিমিটি হাসে। ঝুমুর বেশ বুঝতে পারছে এই হাসির কাহিনী কি। ফারুক সাহেব আসার পর সবাই মিলে একসাথে খেতে বসে। আজকের দিনটা আগের থেকেও প্রাণোচ্ছল মনে হচ্ছে। ঝুমুর খাবারগুলো ঠিক মতন গিলতেও পারছে না। পারবে কিভাবে? তার সামনে যে জম বসে আছে।
পিয়াস একেবারে ঝুমুরের সামনে বসে আছে। বারবার তাদের চোখাচোখি হচ্ছে, আর একবারও সেটা তাস পেয়ারার চোখে এড়ায়নি। ঝুমুর দাঁতে দাঁত চেপে আছে, কেন যে তার অর্ডার করা খাবার আনতে গেল, নিজের ওপরই রাগ হচ্ছে। সামনে তাকালেই দেখতে পাচ্ছে পিয়াস হাসি হাসি মুখ করে তার দিকে তাকিয়ে আছে। যতই রাগ হোক, ছেলেটার মুখের দিকে তাকালে একটা আলাদা প্রশান্তি অনুভব হয়। ইস, যদি সেদিন ভালো করে তার মুখের দিকে তাকাতাম, তাহলে জীবনেও পকেট মারতাম না। তাস পেয়ারা বেগম ঝুমুরের কপালে চুমু দিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাও। আপনারা খুব ভালো আন্টি, আমি এমন পরিবার আগে কখনো দেখিনি। তাস পেয়ারা বেগম খুব খুশি হলেন ঝুমুরের কৃতজ্ঞতা প্রকাশ দেখে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি যেন তোমাকে বাড়ি দিয়ে আসে, সো নো টেনশন। ঝুমুর যেন প্রাণে বাঁচল। এতক্ষণ তার আত্মা ঝুলেছিল, কলিজায় ফাটল ধরেছিল, এখন তা আবার তাজা হয়েছে বলে মনে হয়। আচ্ছা আন্টি, আজ আসি। বাড়ির গেট পর্যন্ত তিনি আসলেন। ঝুমুর গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতেই টের পেল পাশে তার জুম বসে আছে। উনি আবার আমাকে মাঝ রাস্তায় মেরে ফেলে দেবেন না তো? কিন্তু না, পিয়াস কিছুই বলেনি। সারা পথ শুধু মুচকি মুচকি হেসেছে। ঝুমুর আর চোখে বারবার তা দেখেছে। কাউকে খুন করার আগেই তো মানুষ এভাবে হাসে। এই যে সামনের গলিতে আমাকে নামিয়ে দেন, ওখান থেকে একটু ভিতরেই আমার বাসা। পিয়াস কিছু না বলে ওই রোডটা ক্রস করে গেছে। ঝুমুর এবার কান্না করা শুরু করে দিল। প্যাচ প্যাচ করতে করতে বলল, দেখুন, আমি এখনো বাচ্চা মেয়ে, দুনিয়ার কিছু বুঝি বলেন। আমাকে মেরে নিজের হাত কলুষিত করবেন না। আপনি কত ভালো বলেন, কত কিউট দেখতে। ওপরওয়ালা আপনাকে আরও অনেক টাকা পয়সা দেবে, দেখবেন। আর এই নেন আপনার আংটি। পিয়াস ফিক করে হেসে দিল। তার এই হাসিতে ঝুমুর আরও ভয় পেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলে, আমি সারা জীবন আপনার কথা শুনবো, তবুও আমাকে মারবেন না প্লিজ। পিয়াস একটু ঝুঁকে বলে, কেন? আমার কথা শুনবে কেন? তুমি কি আমার বউ হও? ঝুমুর নিজের বোকা বোকা কথায় নিজেই লজ্জা পেয়ে যায়। কিন্তু এটা লজ্জার সময় নয়। নামবে না? কোথায়? 10 মিনিট ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর বলছো কোথায়? ঝুমুর হেসে দিয়ে বলে, আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আর তুমি খুব ভালো পকেট মার। ঝুমুর হড়হড় করে গাড়ি থেকে নেমে যায়। এভাবে অপমানিত হওয়ার কোনো মানে হয়? শুভ্রা আপু! ডাকটা শুনে পিছনে তাকায় শুভ্রা। রোদে চোখ ঝাপসা থেকে আর একটু বেশি ঝাপসা হয়ে গেছে, তবুও পিয়াসকে চিনতে তার সমস্যা হয়নি। শুভ্রা মুচকি হেসে দাঁড়িয়ে যায়। পিয়াস প্রায় দৌড়েই তার কাছে আসে। শুভ্রা আপু, কেমন আছো? ভালো। তুমি এই সময় কোথায় যাচ্ছ? বাবার অফিসে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, আর গাড়ি থেকে তোমাকে দেখলাম, তাই আর কি। শুভ্রা আবারও মুচকি হাসে। কিছু না বলে সামনে হাঁটা ধরে। বাড়ি যাবে না? এখন যেতে ইচ্ছে করছে না আপু। ও, সামনে আমারও বাবারও অফিস, তাই ওনাকে খাবার আর ব্যাংক থেকে কিছু টাকা তুলে দিচ্ছিলাম, সেগুলো দিতে যাচ্ছি। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কেন বের হয়েছো? হয়তো জীবনটাই এরকম। আমি তো ভেবেছিলাম তুমি পরের দিন সত্যি সত্যি আসবে আমার সাথে দেখা করতে। একদিক থেকে ভালো হয়েছে সেদিন যাওনি। কেন? আমার টেম্পোরালার লোবে টিউমার হয়েছে, যা থেকে দুর্গন্ধের সমস্যা হয়, আর সেদিন খিঁচুনিও উঠেছিল। পিয়াসের কেন যেন মনে হলো কথাগুলো খুব অভিমান করে বলা। কথাগুলো বলতে শুভ্রা একবারও তার চোখের দিকে তাকায়নি। শুভ্রা আপু, আমি ওই দিন যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে যেতে পারিনি, সরি। শুভ্রা হেসে দেয়। অনেকক্ষণ ধরে হাসে, তবে শব্দ ছাড়া। জানো পিয়াস, আগে আমার সব ফ্রেন্ডরা বলতো হাসির জন্য যদি নোবেল দেওয়া হয় তাহলে শুভ্রা সেটা পাবে, কারণ আমি এত বেশি আর এত জোরে জোরে হাসতাম। কিন্তু এখন মুচকি হাসি কেন বলো তো? কেন? কারণ মুচকি হাসলেও সবার পাওয়া যায়। এখন আমি মৃত্যু পথযাত্রী, আর একজন অসুস্থ রোগীকে নিয়ে কেউ তেমন মাথা ঘামাবে না, এটা খুব অস্বাভাবিক কিছু না। আর যেমন আজ আমার ভাই অন্ত টিভি দেখছিল, বড় ভাইয়া তার বউকে নিয়ে ঘুরতে বের হবে। তবু আম্মু তাদের কিন্তু বাবার অফিসে আসতে বলেনি, কারণ এখন তাদের আনন্দের সময়। আর আমার। শুভ্রা আর কিছু বলতে পারল না, কারণ তার সামনের মানুষটি আর সহ্য করতে পারছে না। পিয়াসের তো কোনো দোষ নেই, কি দরকার ছেলেটাকে কষ্ট দেওয়ার। মাঝে মাঝে মনটা যে কেন এমন হয় তাই বুঝি না। পিয়াস, বাড়ি চলে যাও। পিয়াসের যেতে ইচ্ছে করছে না, তার মন চাইছে আরও কিছুক্ষণ শুভ্রার সাথে থাকতে। কেন জানি এই মানুষটাকে খুব আপন মনে হয়। পিয়াস, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। কিছু বলার থাকলে বলো। কত কিছুই বলার থাকে, শুধু সময়ের কারণে বলা হয়ে ওঠে না। ভুল বললে। সময় কোনোদিন কোনো কিছুর জন্য থাকে না, সেটা করে নিতে হয়। চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি।
শুভ্রা একে একে 2 কাপ চা খেয়েছে, কিন্তু পিয়াসের কপালে 1 কাপও জোটেনি। মাথা সারাক্ষণ ব্যথা করে বুঝলে, সারাদিন আদা দেওয়া চা খাই, এখন তো আবার স্বপ্নেও দেখি চা খাচ্ছি। পিয়াস হেসে দেয়। তার ইচ্ছে করছে শুভ্রাকে নূপুর জোয়ার দেওয়ার জন্য, কিন্তু কিভাবে দেবে পিয়াস? কোনো কিছু ভেবেছ কি? না। দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় শুভ্রা। আমার কাজ আছে, আর হ্যাঁ, আমরা আগের বাসাটা চেঞ্জ করে ফেলেছি, কখনো যদি যেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আগে জানাবে, কেমন? পিয়াসকে কিছু না বলতে দিয়ে বড় বড় পা ফেলে শুভ্রা বেরিয়ে যায়। চোখ যে বারবার ভরে আসছে নোনা জলে, এটা সে কাকে দেখাবে? সবাই সুখের ভাগিদার, কিন্তু দুঃখ যে কেউ দেখেও দেখে না। ফুটপাত ছেড়ে নেমে যায় শুভ্রা। কষ্ট হচ্ছে ভীষণ, নিজের জন্য না, এই অদ্ভুত পৃথিবীর রহস্যময় মানুষগুলোর জন্য। সারা রুমে পায়চারি করছে ঝুমুর। ইস, কাল কি লজ্জাটাই না পেল। কাল সারা রাত ঘুমাতে পারেনি। বন্ধুদের ট্রিট দিতে গিয়ে যে এত বড় অপমান হতে হবে কে জানতো। দুপুরে সবাই একসাথে খেতে বসে। আজ শুক্রবার বিধায় ফারুক সাহেব বাড়িতেই রয়েছে। পিয়াস খাবার নিয়ে অনবরত তার চামচ দিয়ে নাড়াচাড়া করছে। ফারুক সাহেব খেয়াল করে বলল, কি হলো পিয়াস, খাচ্ছ না কেন? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলো। বাবা, তুমি সেদিন বলেছিলে আমার পছন্দের কেউ আছে কিনা? হ্যাঁ তো, আমি শুভ্রা আপুকে বিয়ে করতে চাই। খাওয়া বন্ধ হয়ে যায় ফারুক সাহেবের সাথে রিশাদ ও তাস পেয়ারা বেগমের। ছেলেটা কত বড় হয়ে গেছে, নিজের পছন্দের কথা বাবা মায়ের কাছে বলছে। কিছু বলছো না যে বাবা? আমি কি কিছু ভুল বলে ফেললাম? খেয়ে নাও, এই বিষয়ে আমি পরে কথা বলছি। বাবা, পরে কথা বলার সময় নেই, তোমাদের সিদ্ধান্তের ওপর একজনের জীবন নির্ভর করছে। ফারুক সাহেব অবাক হয়ে তাকায় পিয়াসের দিকে। ও কি পিয়াস, এত সন্দেহ কেন হচ্ছে? তার ছেলে তো অন্যের ব্যাপারে উইক না। কে এই শুভ্রা? তুমি তাকে চিনবে না বাবা, কিন্তু বললে আমি তাকে নিয়ে আসতে পারবো। তাস পেয়ারা অদ্ভুতভাবে তাকিয়ে আছে পিয়াসের দিকে। তার মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। পিয়াস পাল্টে গেছে। হ্যাঁ, তার চোখের সামনে তার ছেলে অন্য মেয়ের কথা বলছে। বাবা, আমি কি তাকে নিয়ে আসবো? তুমি কথা বলবে ওর সাথে? তুমি ওকে আপু করে কেন বলছো? কারণ সে আমার থেকে 3 বছরের বড়, ব্রেন টিউমারে আক্রান্ত। তাস পেয়ারা, ফারুক সাহেব, রিশাদ সবাই অবাক। কি বলছে পিয়াস? তাস পেয়ারা গর্জে উঠে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? একটা অসুস্থ টিউমারের রোগীকে এই বাড়ির বউ করে আনবি? তাস পেয়ারা, সব জায়গায় কেন কথা বলতে আসো? দেখছো সে আমার কাছে সিদ্ধান্ত চাইছে, বিয়ে করে তো আর নিয়ে আসেনি। ও, বিয়ে করে আনলে বুঝি তুমি খুশি হতে? তোমার তো পিয়াসকে সহ্য হয় না, তাই না? তার ভালো তো তুমি কখনোই চাইবে না। ফারুক সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তোমার এসব অ্যাডভান্স কথার কারণেই আজকে তুমি পস্তাবে। পিয়াস কি আমার ছেলে নয়? তাকে কি আমি কেন সহ্য করতে পারবো না? পাগলের প্রলাপ বাদ দিতে পারো না? কি, আমি পাগল? পাগলের প্রলাপ বকছি? আমার ছেলেটার জীবন তুমি নষ্ট করেছো। কথাটা বলেই জোরে কেঁদে ওঠে তাস পেয়ারা। রিশাদ খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে চলে যায়। বাবা, সে আর অল্প কিছুদিন দুনিয়াতে আছে, সেটা যেমন সত্যি, ঠিক তেমনই সবাইকেই একদিন না একদিন না ফেরার দেশে পাড়ি জমাতে হবে। ধরো, আমি কিন্তু কোনো অসুস্থতায় ভুগছি না, যদি অ্যাক্সিডেন্টে মারা যাই তখন কি বলবে? সেদিন বলেছিলি আমার পছন্দ মতো বিয়ে করবি, আজ তাহলে এসব কি কথা বলছিস? মা, কান্না থামাও। প্রতিটা সিদ্ধান্তের ওপরেই একটা কারণ থাকে। আমি সেদিন বলেছিলাম তোমার দিকটা বিবেচনা করে, কিন্তু আজ বলছি আমার দিকটা বিবেচনা করে। আশা করি বুঝছো। কি বুঝবো আমি? ধরে নিলাম তুই তাকে বিয়ে করলি, যদি বিয়ের দিন রাতেই সে মারা যায় তখন সারা জীবন কি নিয়ে বাঁচবি? সেটা আমার ভাগ্য হিসাবেই মেনে নেব, আর এমনটা যে হবে তার গ্যারেন্টি কি? বাহ পিয়াস, মা বাবার কষ্টের প্রতিদান এইভাবে দিলি? মা, সেও তো কারো সন্তান। অনেক হয়েছে, এবার থাম। আমি কোনো সিরিয়ালের মা নই যে তোর সব ছেলে মানুষই মেনে নেব। দুনিয়া সম্পর্কে কতটুকু জানিস? আমার প্রাণ থাকতে আমি কখনো মেনে নেব না, কথাটা মাথায় রাখিস। চোখের জল মুছে সেখান থেকে চলে যায় তাস পেয়ারা। পিয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। মানুষ কত অদ্ভুত, নিজের জিনিসটাই সবার কাছে ইম্পর্টেন্ট, আর অন্যেরটা ফেলনা। পিয়াসের কাঁধে হাত রাখে ফারুক সাহেব। পিয়াস তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি কেন কাঁদছো বাবা? আমি খুব খারাপ, তাই না? তোমাদের কষ্টের কোনো মূল্য আমি দিতে পারলাম না। না রে বাবা, আমি গর্বিত তোর মতন এমন ছেলের পিতা হই, যে নিজের স্বার্থকে তুচ্ছ করে অন্যেরটা বড় করে দেখছে। স্যালুট। পিয়াস তার বাবাকে জড়িয়ে ধরে।
বাবা, এই পৃথিবীতে সে ভয়ঙ্কর একা, সবাই তাকে ঘৃণা করে। কিন্তু দেখো বাবা, সেও একদিন আমাদের মতোই সুস্থ ছিল, তারও কত স্বপ্ন ছিল, সব ধুলোয় মিশিয়ে দিয়েছে টিউমার। পিয়াসের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে ফারুক সাহেব। কাল 11টায় আমি তার সাথে দেখা করতে চাই, আমার অফিসে নিয়ে এসো। চোখ মুছে বাবাকে ছেড়ে দেয় পিয়াস। ফারুক সাহেব মুচকি হেসে চলে যায়। বিকেলে তাস পেয়ারা রেডি হয়ে কোথায় যাচ্ছে দেখে রিশাদ তাকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ মা? জাহান নামে যাচ্ছি, যাবি আমার সাথে? তাস পেয়ারার কথায় মন খারাপ হয়ে যায় রিশাদের। মায়ের কাছ থেকে ভালোভাবে কবে চেয়েছে কথা শুনেছে সে নিজেই ভুলে গেছে। প্রতিটা কথার উত্তর এভাবেই দেয়। মাঝে মাঝে মনে হয় আমি তার নিজের ছেলে না। মনে মনে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে রিশাদ। তার ভিসা পাসপোর্ট রেডি, আর মাত্র কয়েকটা দিন বাকি। কলিং বেল অনবরত বাজিয়ে যাচ্ছে পিয়াস, কিন্তু কেউ দরজা খুলছে না। একটু পর পর এসে জিজ্ঞেস করে যাচ্ছে কে। আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকার পরে মাঝবয়সী এক মহিলা এসে দরজা খুলে দেয়। কাকে চাই? এটা কি শুভ্রাদের বাসা? হ্যাঁ, শুভ্রাদের বাসা। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি শুভ্রার ক্লাসমেট। একটু ওকে ডেকে দেবেন, কথা ছিল কিছু। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে সাদা রঙের শাড়ি পরে এসে শুভ্রা পিয়াসের সামনে আসে, মুখে প্রশস্ত হাসি। কিন্তু শুভ্রাকে দেখে পিয়াসের বুক ধকধক করে ওঠে। অজানা ভয়ে সে বারবার শিহরিত হচ্ছে। শুভ্রা পিয়াসের হাত ধরে বলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে তাই না? হুম। এই বাড়ির কলিং বেলটা নষ্ট। আমি এমনিতেই বারবার শেফালি আন্টিকে পাঠিয়েছিলাম, কেন জানি আমার মন বলছিল আজ তুমি আসবে। শুভ্রা আপু, এটা কি পড়েছো তুমি? কেন এমন সাজ? কেন, ভালো লাগছে না? চেঞ্জ করে আসবো? ভালো লাগছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। কদিন পরে আমাকে এই সাজেই তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। শুভ্রা মিষ্টি করে হাসি। পিয়াসকে চুপ থাকতে দেখে বলে, তো আজ মহারাজ আমার ছোট্ট রাজ্যে পা রাখলেন, উদ্দেশ্য কি? ভুরু নাচিয়ে আবার হাসে শুভ্রা। কিছু কথা বলতে এসেছি, যদি মহারানীর সময় হয় তাহলে বলতে পারি। পিয়াসের ঠোঁটে আঙুল রেখে শুভ্রা বলে, হুস, সব প্রয়োজনীয় কথা কি বাহিরেই সেরে ফেলবে নাকি? পিয়াস ভিতরে যেতে নিলেই শুভ্রা তার বাম হাতে পিয়াসের বুকের ওপর দিয়ে তাকে ঠেকায়। পিয়াস জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেই শুভ্রা তার দিকে বলে, আমি তোমার সাথে ছাদে কথা বলবো, যাতে আমার আর তোমার কথার সাক্ষী আকাশ বাতাস পাখি হয়, কিন্তু কোনো মানুষ নাই। যথা আজ্ঞা মহারানী, তবে আসুন ছাদে। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে শুভ্রা আর পিয়াস। শুভ্রা জানে পিয়াস কি বলতে চায়, তবুও সে পিয়াসের মুখ থেকেই শুনতে চায়। কি হলো পিয়াস, কি বলতে আসছো? বলছো না কেন? শুভ্রা আপু। হ্যাঁ বলো। শুভ্রা আপু, আমি। হ্যাঁ তুমি। বাবাকে রাজি করিয়েছি। কোন বিষয়? তোমাকে বিয়ে করব, এই কথা বাবাকে বলেছি। ও আপু, তুমি খুশি হওনি? নিজের বিয়ের কথা শুনলে কি কোনো মেয়ে খুশি হয়? ও তাই তো। বাবা বলেছে তোমাকে নিয়ে আজ ওনার অফিসে যাওয়ার জন্য। কেন? উনি তোমার সাথে দেখা করতে চাইছে। পিয়াস। হুম। আই এম সরি। সরি মানে? কিসের সরি? আর কেন বলছো সরি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আপু, কি বলছো এসব? আর কেন বলছো? পিয়াস, আমি কাল সারা রাত ভেবেছি। তো কি হয়েছে? কি ভেবেছো? একটা জিনিস খেয়াল করেছো পিয়াস? কি? আমি কিন্তু তোমার কাছে এখনো আপুই রয়ে গেছি, তুমি এখনো তা ছাড়তে পারোনি। শুধু এই কারণেই কি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে? না, এই কারণে না। আমি তোমার বড়, আর তার চেয়েও বড় কথা হলো আমি অসুস্থ। কখন মারা যায় তার ঠিক নেই। কি দরকার এই অভিশপ্ত জীবন নিয়ে তোমার সুখের সংসার ধ্বংস করার? তোমার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। আপু প্লিজ। শুভ্রা হাত জোর করে বলে, আমি ক্ষমা চাই তোমার কাছে। তুমি নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলো। শুভ্রা, আমি সব বুঝে শুনেই তোমার কাছে এসেছি। পিয়াসের এই কথাটা শুভ্রার বুকে গিয়ে লাগে। চাপা কষ্ট অনুভব করে শুভ্রা। এই প্রথম পিয়াস তাকে নাম ধরে ডেকেছে, কিন্তু তার যে স্বপ্ন দেখা মানা, সে যে প্রতিটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করছে। পিয়াস এগিয়ে এসে শুভ্রার হাত ধরে। শুভ্রা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি ইজ্জতের তুঙ্গ থেকে নিজেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কারোর প্রথম ভালোবাসা হওয়ার প্রথম অনুভূতি, আর তাকে নিজের করে না পাওয়ার অনুশোচনায় শুভ্রা শেষ। ভিতরটা যে পুড়ে যাচ্ছে। খুব ইচ্ছে করে একটা মিষ্টি ভোর পিয়াসের সাথে দেখার,
কিন্তু সেটা যে আদেও সম্ভব না। সে যে টিউমারের রুগী। শুভ্রা এক ঝটকায় নিজের হাত পিয়াসের থেকে ছাড়িয়ে নেয়। কাঁদতে কাঁদতে বলে, আর যদি তুমি আমাকে বিয়ের কথা বলো তাহলে ভাববো যে আমাকে অপমান করার জন্য বলছো। আশা করব তুমি আমার সাথে আর দেখা করবে না। আমি জানি তুমি আমাকে সহানুভূতি দেখানোর জন্যই এইসব বলছো। বিশ্বাস করো শুভ্রা, স্টপ প্লিজ, অনেক হয়েছে। আর না, আর তুমি আমাকে কেন বারবার নাম ধরে ডাকছো? ভুলে গেছো আমি যে তোমার থেকে বড়? পিয়াস অবাকছের সপ্তম পর্যায়ে পৌঁছায়। শুভ্রা এতদিন ধরে চাইতো পিয়াস যেন তাকে নাম ধরে ডাকে, কিন্তু আজ কি হলো? কেউ কি তোমাকে কিছু বলেছে? শুভ্রা কিছু না বলে হন করে ছাদ থেকে নেমে চলে যায়। আর পিয়াসের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। চোখ মুছে সেও নেমে আসে। শুভ্রাদের দরজায় বারবার তাকায়, কিন্তু দরজা বন্ধ। এক বুক চাপা অভিমান আর কষ্ট নিয়ে পিয়াস তার বাবার অফিসে যায়। ফারুক সাহেব তখন ফাইল দেখায় ব্যস্ত। বাবা, আসবো? তিনি ফাইল থেকে চোখ না উঠিয়েই বলেন, তোমাকে কতবার বলেছি অনুমতি নেওয়ার দরকার নেই, এসো। বাবা। ফারুক সাহেব এবার পিয়াসের দিকে তাকায়। কি হলো, কাঁদছো কেন? আর শুভ্রা কোথায়? পিয়াস জোরে কেঁদে ওঠে। বাবা, শুভ্রা আমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। সে আমার কাছে হাত জোর করে বলেছে যেন তাকে আর বিয়ের কথা না বলি। ফারুক সাহেব চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রাখে, ইজি চেয়ারটায় হেলান দিয়ে চোখ বন্ধ করে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাস পেয়ারা, এমনটা না করলেও পারতে। কি হলো বাবা, কিছু বলছো না কেন? তুমি তার সুস্থতার জন্য দোয়া করো। এখন বাড়ি যাও। তোমার মা দেখেছি সকাল থেকে চিন্তা করছে। রাতে রিশাদ পিয়াসের রুমে আসে। পিয়াস শুয়ে আছে দেখে আবারও চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কি রে, কিছু না বলে চলে যাচ্ছিস যে? ভাইয়া, আমি কি তোর পাশে একটু বসবো? আবার অনুমতি নিতে হয় বুঝি? রিশাদ এসে পিয়াসের পাশে বসে। ভাইয়া, তুই কি জানিস মা কাল বিকেলে বেরিয়েছে? না, মা কাল ঝুমুরকে দেখতে গিয়েছিল তাদের বাড়িতে, আর শুভ্রা আপুদের বাড়িতেও গিয়েছিল। ও, শুধু ও? তেই উত্তর শেষ? সব কথার উত্তর দিতে নেই রে। মা বাবা যা করেন সন্তানের ভালোর জন্যই করেন। শুভ্রা আপুর জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না ভাইয়া? হওয়াটা কি অস্বাভাবিক কিছু? কিন্তু আমি সব সময়ের ওপর ছেড়ে দিলাম। এখন তো ঋতুর কথা বল। রিশাদ অবাক হয়ে তাকায় পিয়াসের দিকে। ভাইয়া, আমার জন্য নিজের গার্লফ্রেন্ডকে দেখাও, তাই না? রিশাদ কিছু বলে না। সে আবার মেয়েদের থেকেও বেশি লজ্জাবতী। মুচকি হেসে সে পিয়াসের রুম থেকে বেরিয়ে যায়। সকালে তাস পেয়ারা খাবার টেবিলে বলল, আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলতে পারো। কাল আমি পিয়াসের জন্য ঝুমুরকে দেখতে গিয়েছিলাম। ঝুমুরের বাবা খুব ভালো ব্যবসায়ী। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তারা সবাই পিয়াসের ছবি দেখে পছন্দ করেছেন। ফারুক সাহেব শান্ত দৃষ্টিতে তাস পেয়ারা বেগমের দিকে তাকায়। বিয়ের ডেট কবে? আরে, সেটা কি আমি ঠিক করব নাকি, যেখানে তুমি আছো? সবই তো নিজেই ঠিক করে এসেছো, এটা আর বাদ রাখলে কেন? বিয়ে দেওয়া কি এতই সহজ নাকি? তারা আসবে, আমাদের বাড়িঘর দেখবে, সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। ও, তারা কবে আসছে? আজ সন্ধ্যায়। তুমি তাড়াতাড়ি চলে এসো। অবাক করার বিষয়, তাস পেয়ারা একবারও ছেলের মতামত জিজ্ঞাসা করেনি, আর জিজ্ঞেস করলেও সে দ্বিমত করতো না। যথারীতি ঝুমুরের বাড়ি থেকে তার কাকা, ফুপু, মামা আরও কয়েকজন মহিলা এসেছেন। পিয়াসদের সবকিছুই তাদের পছন্দ হয়েছে। পিয়াসের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। ছিল না শুধু পিয়াস, সে রাতের আকাশে তারা গোনায় ব্যস্ত। আচ্ছা, জলজল করতে থাকা বড় তারাটাই কি শুভ্রা? ছোটবেলায় তো অনেকে বলতো মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, কিন্তু শুভ্রা মারা না যেতেই আমি তাকে তারা বানিয়ে ফেললাম। ইস, কত নিষ্ঠুর আমি! ভাইয়া, কি হলো? রিশাদ, কিছু শুনেছিস? না। আগামী শুক্রবার তোর বিয়ে। আচ্ছা, আজ কি বার? সোমবার। ভালো। রিশাদকে পাশ কাটিয়ে পিয়াস চলে যায়। কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করছে না। সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাচ্ছে। আজ বুধবার। একটু আগে বাড়িতে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। রিশাদ তার সদ্য বিবাহিত বউ ঋতুকে নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের জায়গা এই বাড়িতে হয়নি। তাস পেয়ারা চোখ মুখ শক্ত করে বলেছে, যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যায় তাহলে তার মরা মুখ দেখবে। সন্তান কখনো মায়ের মরা মুখ দেখতে চায় না। নিজের ভাগ্যকে দোষ দিয়ে বউকে নিয়ে বেরিয়ে গেছে রিশাদ।
সে যাওয়ার আগে এটাও শুনে গেছে যাতে তারা মরার পরেও রিশাদকে না জানানো হয়, সে যাতে কোনোভাবেই না আসে। কপালে হাত দিয়ে সোফায় বসে আছে তাস পেয়ারা, তার পাশে ফারুক সাহেব। তাদের মাঝেও একটা ঝগড়া হয়ে গেছে, আর নীরব শ্রোতা হয়ে পিয়া শুধু দেখে গেছে আর শুনে গেছে। সব শেষে সে সিঁড়ি থেকে উঠে নিজের রুমে চলে যায়। এইভাবেই দিন কাটছিল। সে ঝুমুরকেই বিয়ে করতে এসেছে। বিয়ের পর খাওয়া দাওয়া শেষে যখন বিদায়ের পালা, ঠিক তখন দোতলা থেকে চিৎকারের আওয়াজ। বিয়ের অনুষ্ঠানটা ছাদেই হচ্ছিল, যার কারণে শুভ্রার বড় ভাই, ভাবি আর ছোট ভাই অন্ত ছাদেই ছিল। বলা বাহুল্য, শুভ্রারা আগের বাসা চেঞ্জ করে এসে এই বাসায় উঠেছে আজ 1 সপ্তাহ হলো। শুভ্রার মা সিঁড়ির কাছে দাঁড়িয়েই হাউমাউ করে কান্না শুরু করেছে। অন্ত, বড় ভাই আর তার বাবা দৌড়ে ছাদ থেকে নেমে আসে, সাথে পিয়াস আর বিয়ের কিছু অতিথি। সবাই কাঁদছে, শুধু পিয়াস ছাড়া। শুভ্রার টেবিলের ওপরে একটা কাগজ ধুলো জমে গেছে, হয়তো অনেক আগের লেখা। পিয়াস সাবধানে তার নিজের পকেটে নেয়। সবার সাথে বাথরুমের দরজায় লাথি মেরে দরজা ভাঙে। পড়ে আছে শুভ্রার নিথর দেহ। শাওয়ার এখনো চলছে, ফর্সা মেয়েটা নীল হয়ে গেছে। শুভ্রার মা মেয়ের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। ভদ্রমহিলা জ্ঞান হারিয়ে ফেলেছে দেখে কয়েকজন আবার তার মাথায় পানি ঢালাই ব্যস্ত হয়ে পড়ে। পিয়াস অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। মেয়েটা আজ লাল বেনারসি পরেছে, ঠোঁটে লাভ লিপস্টিক লাগিয়েছে, কিন্তু শরীরে গহনা বলতে হাতে এক গাছি কাঁচের চুড়ি। ফ্লোরে পড়ে থাকার কারণে অনেকগুলো চুড়ি ভেঙে হাতে গেঁথে গেছে, মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। সে সেখান থেকে বেরিয়ে আসে, নিচে টঙের দোকানে গিয়ে একে একে 8 কাপ চা খেয়ে নিয়েছে। চোখ লাল আগুন্ত করে মতন হয়ে গেছে, মাথা ফেটে যাচ্ছে, তবুও এক ফোঁটা পানিও বের হচ্ছে না। রাত 8টায় নতুন বউ নিয়ে নিজের বাড়ির চৌখাট পেরোয় পিয়াস। বারান্দার এক কোণে সারা রাত পার করে দেয় সে। নতুন বউ অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আসলে কি পিয়াস সারা রাত কি ঘুমিয়েছে? সকালে ড্রয়ার থেকে পিয়াস নিজের খুব প্রিয় জিনিসটা নিয়ে গায়ে চাদর দিয়ে বেরিয়ে যায়। শুভ্রাদের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে পিয়াস, কিন্তু শুভ্রার দাফন হবে বিকালে। তাদের দেশের আনাচে কানাচে থেকে কত মেহমান এসছে, যার কারণে এত দেরি। অথচ জীবিত থাকতে কজন এসেছিল? সাদা কাপড়ে জড়িয়ে আছে শুভ্রার দেহ। আজ শুধু শুভ্রার সেই কথাটাই পিয়াসের কানে বাজে। কদিন পরে তো এই সাজেই দুনিয়া থেকে বিদায় নেব, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। পিয়াস কেঁদে ওঠে, অনেক জোরে জোরে কেঁদে ওঠে। তার মনে শুধু একটাই নাম, শুভ্রা। কিন্তু সে যে বড্ড পাষাণ, কিভাবে পারলো পিয়াসকে একা ফেলে চলে যেতে? শুভ্রার দাফন কাজ সম্পন্ন হয়। নদী তীরে দাঁড়িয়ে শুভ্রা চিঠিটা খোলে। প্রিয়, খুব ইচ্ছে শিশির ভেজা ঘাসের ওপর তোমার হাত ধরে হাঁটবো, ঘুম ঘুম চোখে তোমার বুকে মাথা রেখে নতুন ভোর দেখব। নদী তীরে দাঁড়িয়ে দুজন সূর্যাস্ত অবলোকন করব। দুজনের একটা ভালোবাসার ছোট্ট ঘর বানাবো, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর আমাদের ভালোবাসার অনু। এই ইচ্ছে আজকের না, অনেক দিনের। পূরণ করবে কি? চিঠিতে আর কিছু নেই। বারবার উল্টে পাল্টে দেখেও কিছু পেল না পিয়াস। শুভ্রার সাথে নতুন ভোর দেখা হলো না, আর হবেও না। দীর্ঘশ্বাস ফেলে পানির দিকে তাকায় পিয়াস। কারোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু পিয়াস পিছনে ফিরে তাকায় না। পকেট থেকে নুপুরজোড়া বের করে তা চিঠিতে মুড়িয়ে পানিতে ফেলে দেয়। সাথে সাথে প্রতিচ্ছবিটাও আঁকাবাঁকা ঢেউ খেলানো হয়ে যায়। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবুডুবু, রক্তিম আভা ছড়িয়েছে চারিদিকে। পিছে তাকায় পিয়াস। কমলা রঙের শাড়ি পরে আঁচল ছেড়ে দাঁড়িয়ে আছে তার নতুন বউ ঝুমুর। নাকের ছোট্ট পাথরের নাকফুলটাও টক টক করে জ্বলছে। পিয়াসের দিকে শান্ত দৃষ্টিতে ঝুমুর তাকিয়ে আছে। শুভ্রা আপুকে খুব ভালোবাসেন তাই না? আমি উত্তরে হ্যাঁ জানালাম। তারপর সে আমাকে বলল, আমাকে এইভাবে ভালোবাসবেন? আমি তাকে পরম যত্নে বললাম, হেই পাগলি, না ভালোবাসলে তুমিও যে হারিয়ে যাবে। তারপর শুরু হলো আমাদের নতুন অধ্যায়। দেখতে দেখতে ভালোবাসার দিনগুলি খুবই সুন্দর কাটছিল, কিন্তু যখন জানতে পারলাম ঝুমুর অন্তঃসত্ত্বা, তখন আমার আনন্দের সীমা ছিল না। কিন্তু এই আনন্দ যে ক্ষণস্থায়ী সেটা ভাবিনি। ডক্টর চেক আপ করাতে গিয়ে জানতে পারলাম ঝুমুরের জরায়ুতে পাথর। সেদিন আমি খুব কেঁদেছিলাম। তারপর এলো সেই মুহূর্ত, হ্যাঁ, আমার নিঃশেষ হওয়ার মুহূর্ত। আমার কন্যা সন্তান জন্ম দিয়েই ঝুমুর পাড়ি দিল না ফেরার দেশে।
তার ব্লাড ব্যাংক ভাঙার কারণে তার মৃত্যু ঘটল। আমার 2 মাসের বাচ্চাটাও শ্বাসকষ্টে মারা গেল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমি আবারও সেই পুরনো নদীর তীরেই দাঁড়িয়ে আছি। এখন অপেক্ষা শুধু নিজের সূর্যাস্তের। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।